তারা আমাকে মেরে ফেলতে পারে, কিন্তু আমার ধারণাগুলোকে মেরে ফেলতে পারবে না। তারা আমার শরীরকে চূর্ণ করতে পারে, কিন্তু আমার আত্মাকে চূর্ণ করতে পারবে না। ভারতের বীর সন্তান শহীদ ভগৎ সিংয়ের সম্পর্কে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, ভগৎ সিং তরুণদের মধ্যে নবজাগরণের প্রতীক হয়ে উঠেছিলেন। নেতাজি প্রথম থেকেই একজন বিপ্লবী এবং একজন দেশপ্রেমিক হিসেবে ভগৎ সিংকে সম্মান করতেন। ভারত মাকে মুক্ত করার উদ্দেশ্যে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার কারণেই 1931 সালের 23শে মার্চ ওনাকে ফাঁসি দেওয়া হয়েছিল। ভগৎ সিং হাসি মুখে মৃত্যুকে বরণ করেছিলেন। আপনি কি জানেন, ফাঁসি কার্য 23শে মার্চ নয়, 24শে মার্চ সকালের দিকে হওয়ার কথা ছিল, কিন্তু তাড়াহুড়ো করে ঘোষিত সময়ের থেকে প্রায় 12 ঘন্টা আগেই ভগৎ সিংকে ফাঁসি দেওয়া হয়েছিল। এর পিছনে কি রহস্য রয়েছে? মৃত্যুর আগে ভগৎ সিংয়ের শেষ ইচ্ছে কি ছিল জানেন? ফাঁসির ঠিক আগের মুহূর্ত পর্যন্ত, লাস্ট কয়েক মিনিটে বীর শহীদ ভগতের জীবনে যা যা ঘটেছিল সেই সকল অজানা তথ্য আপনাদের বলতে চলেছি আজকের এই ভিডিওতে, যা শোনার পর আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যেতে বাধ্য। তো চলুন শুরু করা যাক। 1757 সালে পলাশীর যুদ্ধে পরাজয় ঘটেছিল বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার। তারপর থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ভারতে নিজেদের ক্ষমতা বৃদ্ধি করতে থাকে। আস্তে আস্তে গোটা ভারতবর্ষকেই নিজেদের হাতের মুঠোয় নিয়ে নেয় ইংরেজরা। 1907 খ্রিস্টাব্দের 28শে সেপ্টেম্বর পরাধীন ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছিলেন ভারত মায়ের বীর সন্তান ভগৎ সিং। পাঞ্জাবের লালপুর জেলার একটি জাট শিখ পরিবারে মা বিদ্যাবতীর কোলে জন্ম নিয়েছিল ভগৎ। ওনার বাবা ছিলেন সর্দার কিষান সিং সান্ধু। ভগৎ কথাটির অর্থ হল ভক্ত, দেশ মায়ের ভক্ত। ভগৎ সিংয়ের পরিবারের প্রত্যেক সদস্যই ছিলেন দেশপ্রেমিক। পরিবারের সদস্যরা কোনো না কোনো স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। ভগতের দাদু অর্জুন সিং ছিলেন আর্য সমাজের একজন একনিষ্ঠ কর্মী। আর্য সমাজ, যেটিকে স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে প্রতিষ্ঠা করেছিলেন। ওনার দুই কাকা ছিলেন অজিত সিং এবং শরণ সিং। এই দুই কাকা এবং ভগতের বাবা সর্দার কিষান সিং, এনারা তিনজনেই লালা হরদয়াল এবং রাসবিহারী বসুর নেতৃত্বাধীন গদর পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। এমনকি ভগতের জন্মের সময়ও ওনার বাবা কিষান সিং এবং কাকা শরণ সিং জেলে ছিলেন। খাল উপনিবেশ বিলের বিরুদ্ধে আন্দোলনে জড়িত থাকার কারণে তাদের কারারুদ্ধ করা হয়েছিল। অতএব বোঝাই যাচ্ছে ভগৎ এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যেখানে সবাই বিপ্লবী এবং দেশপ্রেমিক ছিলেন। তাই দেশপ্রেম এবং পরাধীন মাকে স্বাধীন করার চেতনা সরাসরি ভগতের রক্তে মিশে গিয়েছিল। তখনকার সময়ে ভগতের সমবয়সী অন্যান্য ছেলেরা সাধারণত লাহোরের খালসা হাই স্কুলে পড়াশোনা করত, কিন্তু এই স্কুলটি ব্রিটিশদের তোষামত করে চলত বলে ভগতের দাদু অর্জুন সিং ভগৎকে এই স্কুলে ভর্তি করায়নি। এরপর ওনার বাবা ওনাকে আর্য সমাজ পরিচালিত দয়ানন্দ অ্যাংলো বৈদিক স্কুলে ভর্তি করেন। 1923 সালে মাত্র 16 বছর বয়সে তিনি লাহোরের ন্যাশনাল কলেজে ভর্তি হন। এই কলেজটিকে লালা লাজপত রায় প্রতিষ্ঠা করেছিলেন। মাত্র 13 বছর বয়সে ভগৎ স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেন। এই বয়সে তিনি গান্ধীজির অসহযোগ আন্দোলনে যোগ দেন। প্রথম এখান থেকেই ভগৎ প্রকাশ্যে ব্রিটিশ শক্তির বিরোধিতা করেছিলেন। 1922 সালের 4 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরখপুর জেলার চৌরিচৌরায় একটি ঘটনা ঘটে। অসহযোগ আন্দোলনের সমর্থনে একদল আন্দোলনকারী মিছিল করছিল। মিছিলে প্রায় 2500 লোক উপস্থিত ছিল। এটি খানিকটা এগোনোর পরই দলের এক নেতাকে আটক করে পুলিশ। এরপরই ক্ষিপ্ত জনতা এগিয়ে যায় থানার দিকে। ভিড়কে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ লাঠিচার্জ করে এবং শেষে গুলি চালায়, যার ফলে বেশ কয়েকজন নিহত হন এবং আহত হন। এতে আন্দোলনকারীদের রাগ সীমা ছাড়ায়।
তারা থানায় আগুন ধরিয়ে দেয়, যার ফলে 22 জন পুলিশের মৃত্যু হয়, যা ভারতের ইতিহাসে চৌরি চৌরার ঘটনা নামে খ্যাত। এই ঘটনার ফলে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। মহাত্মার এইভাবে অসহযোগ আন্দোলন প্রত্যাহার ভগৎ সিংকে হতাশ করেছিল। এরপর তিনি যুব বিপ্লবী আন্দোলনে যোগ দেন এবং সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ব্রিটিশ রাজকে উৎখাত করার লক্ষ্যে এগিয়ে যান। বাল্য বিবাহের প্রতিবাদে তিনি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন। এরপর তিনি নওজওয়ান ভারত সভার সদস্য হন। এই সংগঠনে ভগৎ সিং সবার মধ্যমণি হয়ে ওঠেন। এরপর তিনি হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনের সদস্য হন। এখানে ভগতের সাথে রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান, চন্দ্রশেখর আজাদের মতো বিশিষ্ট নেতাদের সাথে পরিচয় ঘটে। 1927 খ্রিস্টাব্দে জন সাইমনের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টের 7 জন সদস্যের উপস্থিতিতে গঠিত হয়েছিল সাইমন কমিশন, যেটিকে প্রাথমিকভাবে ভারতের সমস্যাগুলিকে অনুসন্ধান করে তার সাংবিধানিক সংস্কারের জন্য গঠন করা হয়েছিল। কিন্তু এর মূল লক্ষ্য ছিল রেনোভেশনের নামে ব্রিটিশ নিয়ন্ত্রণ বজায় রাখা। এই কমিশনে কোনো ভারতীয় সদস্য গ্রহণ করা হয়নি, তাই তৎকালীন ভারতীয় জাতীয়তাবাদী নেতারা এটিকে হোয়াইট কমিশন নাম দিয়েছিলেন। শুধুমাত্র সাদা চামড়ার লোকেরাই এই কমিশনের সদস্য হন, তাই ভারতীয়রা এই কমিশনের বিরোধিতা করতে শুরু করে। শুরু হয় আন্দোলন, কারণ ব্রিটিশদের এমন আচরণে ভারতীয় নেতারা অত্যন্ত অপমানিত বোধ করেছিলেন। 1928 সালে সাইমন কমিশনের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ শুরু হয়। ভারতীয়রা কালো পতাকা হাতে নিয়ে সাইমন গো ব্যাক স্লোগান দিতে থাকে। এর ফলে ভারতের স্বাধীনতা আন্দোলন আরও দৃঢ় হয়। 1928 সালের 30শে অক্টোবর সাইমন কমিশনের বিরুদ্ধে লাহোরে একটি নিরস্ত্র মিছিল বের হয়। এই মিছিলে পাঞ্জাব কেসরি নামে পরিচিত লালা লাজপত রায় অংশগ্রহণ করেন। সেই মিছিলকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ সুপার জেমস স্কটের অর্ডারে নীরব আন্দোলনকারীদের উপর নির্মম লাঠিচার্জ করে পুলিশ, যার ফলে গুরুতরভাবে আহত হন লালা লাজপত রায়। এই অবস্থায় তিনি বলেছিলেন, আমার শরীরে করা ব্রিটিশের আঘাত ওদেরই ধ্বংসের কারণ হয়ে উঠবে। ক্ষত এতটাই গভীর ছিল যে 1928 সালের 17ই নভেম্বর লালা লাজপত রায় পরলোক গমন করেন। লাজপত রায়ের এই আত্মত্যাগ গোটা ভারতকে উত্তেজিত করে তুলেছিল। ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব প্রতিজ্ঞা নেয় যে তারা লালা লাজপত রায়ের হত্যার প্রতিশোধ নেবেই। ওই 3 জন বিপ্লবী পুলিশ সুপার জেমস স্কটকে হত্যার পরিকল্পনা করেন। দিনটা ছিল 17ই ডিসেম্বর 1928। ভুল পরিচয়ের কারণে ভুল করে অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার জন সন্ডার্সকে গুলি করে প্রাণে মেরেছিলেন ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরু। গ্রেপ্তারি থেকে বাঁচতে ভগৎ পালিয়ে আসে কলকাতায়। যাতে তাকে চেনা না যায় তাই তিনি মাথার চুল এবং দাড়ি কামিয়ে নিয়েছিলেন। এই ঘটনার নিন্দা করেছিলেন মহাত্মা গান্ধী। সাল 1929, দিনটা ছিল 8ই এপ্রিল। একটি বিলের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য ভগৎ সিং এবং স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্ত দিল্লির কেন্দ্রীয় আইনসভার ভিতরে অধিবেশন চলাকালীন 2টি বোম ছোড়েন। এই হামলার পিছনের লক্ষ্য কিন্তু কাউকে আঘাত করা ছিল না, বরং 2 বিপ্লবী 2টি বিল, জননিরাপত্তা বিল এবং বাণিজ্য বিরোধ বিল, এই 2টি বিল পাশ হওয়াকে আটকানোই ছিল তাদের মূল উদ্দেশ্য। সেই কার্যে ভগৎ এবং বটুকেশ্বর সফল হন। পালিয়ে যাবার সুযোগ থাকা সত্ত্বেও ওনারা পালিয়ে যাননি। তারা সেখানেই থেকে আত্মসমর্পণ করেন এবং স্লোগান তোলেন, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। গ্রেপ্তার হন ভগৎ সিং। মে মাসে শুরু হয় বিচার প্রক্রিয়া। সেটা চলতে চলতে দিনটা আসে 1930 খ্রিস্টাব্দের 7ই অক্টোবর। জন সন্ডার্সকে গুলি করে হত্যা, অ্যাসেম্বলির ভিতরে বোমা হামলার অপরাধে ভগৎ সিংকে মৃত্যুদণ্ড দেয় লাহোর হাইকোর্ট। ভগতের সঙ্গী রাজগুরু এবং সুখদেবকেও ফাঁসির সাজা শোনানো হয়। ফাঁসি কার্যের দিন ঘোষণা করা হয় 1931 সালের 24শে মার্চ।
রায় শুনে গোটা ভারত গর্জে উঠেছিল। 24 তারিখ সকালে যে ফাঁসি কার্য হওয়ার কথা ছিল সেটিকে 12 ঘন্টা এগিয়ে এনে 23শে মার্চ সন্ধে 7টার দিকে ঠিক করা হয়। এর কারণ হলো ব্রিটিশ সরকার ভয় পেয়েছিল। তারা ভেবেছিল যে ঘোষিত দিনে জেলের বাইরে থাকা উত্তেজিত জনতা থানা ভাঙচুর করতে পারে, তাতে ফাঁসি কার্য আটকে যেতে পারে। তাই তারা গোপনে নির্ধারিত সময়ের 12 ঘন্টা আগেই ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নেয়। ভগৎ সিং বই পড়তে বরাবরই ভালোবাসতেন। তিনি রবীন্দ্রনাথ এবং নজরুলের লেখাও মনোযোগ সহকারে পড়েছিলেন। ফাঁসির কয়েক ঘন্টা আগে ভগতের উকিল প্রাণনাথ মেহতা ওনার সঙ্গে দেখা করে যান। সেই সময় ভগৎ সিংহের মতো কারাগারের মধ্যে পায়চারি করছিলেন। মেহতাজি ভগতের হাতে লেনিনের লিখিত দ্য স্টেট অ্যান্ড দ্য রেভলিউশন বইটিকে তুলে দেন। তিনি সঙ্গে সঙ্গে বইটিকে পড়তে শুরু করে দেন, কারণ ভগৎ জানত যে তার হাতে খুব কম সময় বাকি রয়েছে। ঠিক এই সময় ভগতের কাছে ওনার শেষ ইচ্ছে জানতে চাওয়া হয়। উনি তখন বলেছিলেন, আমি এখন লেনিনের জীবনকে অধ্যয়ন করছি, যাওয়ার আগে এটিকে শেষ করতে চাই, তাই আরেকটু সময় দেওয়া হোক। অর্থাৎ বইটিকে শেষ করার কথা বলেছিলেন, আর এটাই ছিল ভগৎ সিংয়ের শেষ ইচ্ছে। কিছুক্ষণ বাদে ভগৎ বইটিকে বন্ধ করেন এবং বলেন, এবার চলো যাওয়া যাক। 23শে মার্চ 1931, ঘড়িতে তখন সন্ধে 7টা বেজে 33 মিনিট। ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর ফাঁসি কার্য সম্পন্ন হলো। ভগতের বয়স হয়েছিল তখন মাত্র 23 বছর। মাত্র 23 বছর বয়সী ভগৎ সিং ব্রিটিশদের মনে এমন আশঙ্কার সৃষ্টি করেছিল যে তারা বুঝেই গিয়েছিল ভারতে তাদের রাজত্ব আর বেশি দিন নেই। দেশের প্রত্যেক জাতীয়তাবাদী নেতা ভগৎকে অত্যন্ত সম্মানের সাথে শ্রদ্ধা করতেন। ওনার সাহসিকতা, বুদ্ধিমত্তা, নিঃস্বার্থ দেশপ্রেম এবং বলিদানের জন্য ভগৎ সিং সারা জীবন আমাদের হৃদয়ে থেকে যাবেন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। বীর শহীদ ভগৎ সিংকে শ্রদ্ধা জানাতে এটিকে লাইক করবেন, বেশি করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিজের মা বাবার খেয়াল রাখবেন।